গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমার অনেক দিন বই পড়তে আসা হয়নি, কোথায় পাবো তার লাস্ট অংশ যেটা শুনেছিলাম সেটা হচ্ছে কবিরের কথা বলছে গাজী, এবং গাজীর যুক্তি তর্কে নারায়ণ ঠাকুর হেরে গেছে, সেই জন্য গাজীর উপর রুষ্ট হয়ে তিনি গাজীকে দই দিতেই অস্বীকার করছেন, বলছেন দই ফুরিয়ে গেছে। তো দেখি এবার কি হয়। গাজী একবার আমার দিকে চেয়ে হাসে, পাতাখানি গুটিয়ে তুলে কোথায় যেন চলে যায়। বোধহয় তার এঁটো পাতা যাতে ছোঁয়াছুঁয়ির এলাকা বাঁচিয়ে ফেলা হয় সেই রকম দূরত্বে চলে গেল। কিন্তু তার হাসি মুখখানি হঠাৎ কেমন করুণ মনে হয়। মহামায়া হিন্দু হোটেলের দই কিছু অমৃত নয়, আমি সবটুকু মুখে দিতেও পারিনি, আর গাজী একটু চেয়েও পায় না। এ যে শুধু পয়সার জন্যে তা নয়, এর মধ্যে আছে অন্য গ্লানি, অসহায়, অপমান। ওর আশি চোখে হাসির ঝলকই কেবল দেখি, তার তলায় কি অন্য কোনো স্রোত নেই? নারায়ণ ঠাকুরের ওপর মনটা বিরূপ হয়ে ওঠে। কিন্তু তাই বা কেন ওঠে? তার চেয়ে গাজীর হাসন হাসি। তোমার বিরূপ হওয়ার কুরূপ অনেক পথ জুড়ে, তাকে দেখতে গেলে ঠেক খেতে, মানতে গেলে মুখ কালো, হেসে চলে যাও। সাবধানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। একে খাওয়া পর্বের শেষ বলবো না, বরং কবির পর্ব বলা ভালো। অবেলায় শরীরে রেশ ভার লাগে, বাইরের বেলায় গায়েও ভার পড়েছে বেশ। রোদের রং গিয়েছে ঝিমিয়ে, দিনের শেষের নিরুত্তাপে রক্তিম আর শান্ত। হাত মুখ ধোবার পরে এবার দাম চোকাবার পালা। কিন্তু নারায়ণ ঠাকুর কোথায়? নিশ্চয়ই অনুমানে ভুল করিনি, ঠাকুরই স্বয়ং পাচক ও মালিক। আদায় উসুল হিসাব নিকাশ তারই কাজ। এদিকে গাজীরও খবর নেই। অন্যদিকে কর্তাগিন্নি অন্য কথা বলে। মাহাতো বলে, যা পাবো তাই আনবো, তুই বসগে যা। এমন সময় আসে ফোঁচা, গলার স্বর সেই চিঁচি, চেহারার সঙ্গে একেবারে বেমানান। আমাকে বলে, বাবু কি বসবেন না যাবেন? বসার কোনো প্রশ্ন নেই। খাওয়া হলো, এবার খদ্দের বিদায়। মাহাতো বলে ওঠে, কেন, বাবু কি জলে পড়ি গেছে, না এজলাসে হাজিরা দিতে যাবে যে খেয়েই বিদেয় নিতে হবে? ফোঁচা বলে, তা বলি না, ঠাকুরমশাই জিজ্ঞাসা করতে বললেন তাই। মাহাতো তো মাহাতো বলে, জিজ্ঞেস করা করির কি আছে, খাওয়া হয়েছে, একটু বসে বিড়ি টিড়ি টেনে যাওয়া হবে। তুমি দাওয়ায় আসন পেতি দাও দেখি একখান। তোমার ঠাকুরমশাই বুঝি খেতে বসবে এখন? হ্যাঁ, বসতি বলগে, খেয়েই এসি দাম নেবে। কার কথা কে বলে? ফোঁচাকে আমি কিছু বলবার আগেই দেখি যেন হুকুম বর্দার হুকুম নিয়ে চলে গেল। কিন্তু খাওয়ার পর হোটেলের দাওয়ায় বসার রীতি আমার জানা নেই। সেই কথাটিই মাহাতো বলে গেল, বসেন না একটু মশাই, বসেন, পান বিড়ি খান। এ তো আপনাদের শহরের হোটেল নয় যে খাওয়া হতি না হতি দাম মিটিয়ে চলে যেতে হবে। বলে আমার দিক থেকে চোখ ফিরিয়ে গিন্নির দিকে ফেরে, জিজ্ঞাসা করে, হ্যাঁ কি বলছিলি বল। বউয়ের মুখ ফেরানো অন্যদিকে, জবাব আসে, বলছি গাজীর জন্য দুটো পান এনো। মাহাতোর হ্যাঁ না কোনো শব্দ নেই। দাওয়া থেকে নেমে সে হাঁটা দেয়। ফোঁচা এসে একটি শীতল পাটির আসন পেতে দিয়ে চলে যায়। এখন যা করতে হয় করো। করার কিছু নেই, খেয়েছি, পয়সা না দিয়ে যেতে পারি না। তাছাড়া গাজী যে আমাকে খাড়া করে রেখে গেল, সে না এলেও যেতে পারি না। অতএব শীতল পাটির আসনে অধিষ্ঠান। মাহাতো বউ দাওয়া থেকে সরে দরজার কাছে দাঁড়ায়। আধখানা শরীর ঢাকা পড়ে ঘরের মধ্যে, আধখানা বাইরে ঘোমটার আড়ালে থাকলেও বুঝতে পারি মুখ ফেরানো তার অন্যদিকে। খাওয়ার পরের নেশা। গাজীর ভাষায় যার নাম ছিরগেট, যার গন্ধ নাকি খুবই মিষ্টি, তাই বের করে ধরাই। মুখোমুখি কোনো ঘর নেই, কাঠা দুয়েক জমি ছাড়িয়ে যে ঘর আছে তার দরজা অন্যদিকে। সামনে একটা বড় গর্ত, তাতে উনুনের ছাই ছড়ানো, পাশ আবর্জনাও কম নেই। গর্তের সামনে বড় একখানি নিবিড় ছায়া ছড়িয়ে রেখেছে বড় একটা গাছ। হাটের বুকে যে কয়টি গাছ আছে এই বনস্পতি তার অন্যতম। হয়তো যবে এ জায়গা ছিল সুন্দরবনের আওতায়, তখন এই নাম না জানা ঝাড়ালো বর্ষিয়ান বনস্পতি ছিল কিশোর, যার নাম সভ্যতা। তার বড় মাটির লোভ, বন কেটে সে চাষ করছে। তার মধ্যে কোনো রকমে এই গাছের গরদান বেঁচে গিয়েছে। বয়সের হিসেবে এখন তার ঋতুরাজের কাল, নাকি মধ্য ঋতুর হাল, বুঝতে পারি না। পুষ্টতা সবলতা দেখে অনুমান হয় বুড়ো সে হয়নি এখনো। পাতায় পাতায় ঝোপে ঝাড়ে গাঢ় সবুজের রঙে রঙে বারবারন্ত দেখি। প্রথম শীতের ছোঁয়াতে এখনো একটি পাতা ঝরার লক্ষণ নেই। বেলা শেষের আলোয় পাতাগুলো চিকচিক করে। চোখে দেখি না, কানে শুনি তার ছায়া ঝোপে কোন সব পাখিরা যেন ডাকে। চড়া গলায় নয়, নিচু স্বরে। সেই সব পাখিরা যেন আলস্যে বিলাসে কী সব বলা বলি করে। হঠাৎ হারিয়ে যাই কোথায় যেন। আপন বলে চিনি যাকে, অস্তিত্ব যার নাম, যে আছে আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে, সে যেন নিমেষে যায় কোথায়। তার সঙ্গে চলে যায় স্থান কাল পাত্র। কোথা থেকে কোথায় কেন এসেছি সে কথা আমার মনে পড়ে না আর। যেন আমার কোনো শুরু ছিল না, শেষ কোথায় জানা নেই। ওই যে ছায়া, ওই যে গাছ, ওই যে পাখি আলাপ করে নিবিড়ে নিভৃতে। কোথায় যেন কোনো লোক মানুষের অস্পষ্ট দু একটা কথা ভেসে আসে। আর এই দরজায় দাঁড়িয়ে লাল শাড়ি জড়ানো আধখানা মূর্তি দেখা যায়। এসব যেন এক অরূপ সায়র, আমি তাতে ডুবে যাই।
কেন তা জানি না। সংসারের মুগ্ধ বা অবাক হওয়ার কিছু ছিল না এখানে। তবু সব মিলিয়ে এ যেন এক ঘোর, যেন কি এক সুর বাজে কোথায়, অদেখা অচিন লোকে, মানুষের অধরা সীমায় বাজে এক নামহীন সুর। আর যেমন করে স্তব্ধ প্রহরের ঘোরে ঘণ্টা বেজে যায়, তেমনি করে আমার হৃৎপিণ্ডে ধুক ধুক ধ্বনিত হতে থাকে। কখন যেন একটা রোগা কুকুর আসে, কালো ধলো রং, ছাইগাদায় নেমে বারেক সন্দেহে দেখে দাওয়ার দিকে, তারপর কাছে এসে কান কাঁপিয়ে ল্যাজ নেড়ে আশা নিরাশার ধন্দ লাগা চোখে তাকায়। দরজার কাছে বাজে চুরির রিনিঠিনি। দেখি ও গাজির থেকে সাহসী, লাফ দিয়ে দাওয়ায় উঠে ছুটে যায় শব্দের দিকে। শুধু তাই নয়, লাফ দিয়ে হাত বাড়ায় লাল শাড়ির দিকে। হঠাৎ শুনি মাহাতো বউ হাসে খিলখিল করে, বলে, অয় মুখ পরা, গায়ে উঠিস না, কি আছে যে দেব তোকে? তা যদি ও জানতো, তাই নড়বার নাম করে না, তবু নড়তে হয়। হঠাৎ মাহাতো আর গাজীকে দেখি দেখি দুজনেরই মুখ চলছে, চিবুনো আর কথা বলা একই সঙ্গে। চিবুনোর বস্তু পান, দুজনের ঠোঁট দেখলেই বোঝা যায়। কথার খেই মাহাতোর গলায়, আরে সে তুমি আমাকে কি বলবে? অন্তাকেও চিনি, অন্যদিকে চিনতেও আমার বাকি নেই। রাগ হয় ওই দুলি ছুরিটার ওপর। হ্যাঁ, এই নাও। দাওয়ায় উঠতে উঠতে এক কথা থেকে আর এক কথায় আসে মাহাতো, বউয়ের দিকে পান বাড়িয়ে দেয়, আবার বলে, কি এক রাংটা দেওয়া জর্দার কথা যেন বলেছিলে, তা পেলাম না, অয় দিয়ে কাম চালাও। তারপর দেখি মাহাতো পানের খিলি বাড়িয়ে দেয় আমার দিকে, বলেন, নেন একটু পান খান। গাজীও লাল ছোপের দাঁত দেখিয়ে তাল দেয়, হ্যাঁ বাবু, পান খান। কিন্তু গোবিন্দ দাস ও রসে বঞ্চিত, তাই বলতে হয় পান খাই না। তা বললে কি মাহাতো শোনে? বলে, আপনার নাম করিয়ে এনেছি, খেয়ে ফেলেন মশাই। গাজী হেসে ঘাড় নাড়ে, কিন্তু ফোঁচা রানা আসনে না বসে উপায় ছিল না। পানের বিষয়ে তা চলবে না। যা বুকে আটকায়, গলা বন্ধ হয়ে যায়, এমন বস্তুর নিমন্ত্রণে কষ্ট পেয়ে লাভ নাই। মাহাতো মহাশয়কে তাই হাত জোর করে বলতে হয়, খেতে পারি না, কষ্ট হয়। যেন মাহাতো এমন মজার কথা শোনেনি কখনো। বলে, বলেন কি মশাই? বলেই সেই কাশি জড়ানো গলায় হাসি, লাল কোকিল চোখে তাকায় বউয়ের দিকে। বউও হাসে, হাসির শব্দ চাপা দেবার চেষ্টা করে। গাজী হাসতে হাসতে বলে, বাবুর আমার এমনি মজার কথা, তাই বাবুর যখন ইচ্ছা নাই, পানটা তুমি খেয়ে ফেলো। মাহাতোর তখনও হাসি থামেনি, আমার পাশেই বসে বেড়ার গায়ে ঠেস দিয়ে বলে, পান খেতে কষ্ট হয় কোনোদিন শুনি নাই। আমার তো পেট থেকে পরিস্তক যাবৎ নেশা ধরেছি। মদ ভাঙ যা বলেন, কোনোটাতে অরুচি নাই। সোজা কথা সোজাই বেরোয়। দাগের ছিটা লাগবে, তার জায়গা কোথায়? কিন্তু পান চিবুতে না পারার সঙ্গে এই তুলনা কোথায় খাটে, সে বিতর্কে যেও না। অতএব দেখুন হাসি হেসে মাথা নাড়ি, বলি, ভালো লাগে না। গাজী বলে, এই গে হলি কথা, যা জুড়ি নাই, ভালো লাগে না, এরপরে আর কোনো কথা হয় না। যেন এতক্ষণে আমার কথার ভুলেই কথার সৃষ্টি হচ্ছিল। মাহাতো বলে, সে ঠিক কথা। আংড়ি খাবি নাকি গো? ইতিমধ্যে দরজা ঘেঁষে মাহাতো গিন্নিও ভুঁয়ে বসেছে। জবাব আসে, না, আমার মজা পান, আর মুখে দেব না। এতক্ষণে মাহাতো গিন্নির একটা নাম শোনা গেল, আংড়ি। কি থেকে এই নামের উৎপত্তি হতে পারে ধারণা আসে না, কিন্তু সে না হয় নামের কথা। মজা পান আবার কাকে বলে? এ মজা কোন মজা? এ বোধহয় মজা লাগার মজা নয়, মজে যাওয়ার মজা। মাহাতো বলে, আমারও তাই। তৎক্ষণাৎ গাজী আওয়াজ দেয়, তাই আমাকেই দাও চাচা। হ্যাঁ, তোমার বাবুর পান তুমিই খাও। হাত বাড়িয়ে গাজীকে পান দেয় সে। পকেট থেকে বিড়ি বের করতে করতে বলে, একটুখানি ধোয়াও হবি নাকি? গাজী দাওয়ার ধারে বসতে বসতে বলে, তা আর না হবি কেন, তুমি খাওয়ালিই হয়। মাহাতো এক হাতে 3টে বিড়ির মুখ এক করে ধরে, দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন জ্বালায় 3 বিড়ির মুখে। জ্বালিয়ে একটা দেয় গাজীকে, আর একটা বাড়িয়ে দেয় ডান দিকে। একটা শাঁখা চুরি পরা হাত সেটি নেয়। জ্বলন্ত বিড়ি অদৃশ্য হয়ে যায় ঘোমটার আড়ালে। 3 জনের ধোঁয়ায় মাখামাখি করে। আহারের পর একটি নিটোল বিশ্রামের ছবি। বিড়ির ধোঁয়ার সঙ্গে জর্দার গন্ধটা মিশে আবহাওয়াটাকে যেন আরো নিবিড় করে তোলে। আমার সিগারেট তখন প্রায় শেষ। মাহাতো গিন্নির গলা শোনা যায়, গান কিন্তু শোনাতে হবে। মাহাতো গিন্নি নয়, আংড়ি, অনেকটা যেন আংটির মতো শোনায়। গাজী বলে, শুনো গো চাচি, পান বিড়িটা মজিয়ে নেই আগে। মাহাতোর দিকে ফিরে বলে, ওই জিজ্ঞেস করতে ভুলে গেলাম, কলকাতায় গেছিলে নাকি চাচা? মাহাতো এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, না, কলকাতায় যাব কি করতি? না, বলে আলিপুরের কাছেরিতে গেছিলি কিনা, মামলা মকদ্দমা থাকতেই পারে। কথাটা ঠিক যেন মাহাতোর মনঃপূত হয়নি। গাজের দিকে ফিরে বলে, কেন, খেই দেই কি আমার আর কাম নাই, খালি মামলা ঠুকে বেড়াচ্ছি? দেখো, আবার কথার পৃষ্ঠে কথা কোথায় নিয়ে যায়। মাহাতোর মেজাজ বুঝি না। গাজী একটু ঠেক খেয়ে বলে, না, বলে কি, যাও তো পেরাই, মাসান্তর তো লেগেই আছে। ভাবি হাঁক দিয়ে বুঝি চিৎকার ওঠে, কিন্তু না, দেখি মাহাতো আস্তে আস্তে ঘাড় নাড়ে। তার ছোট ছোট লাল চোখে দৃষ্টি যেন অনেক দূরে চলে যায়। কালো কুচকুচে প্রকাণ্ড মুখখানি হঠাৎ যেন পাঁকের মতো নরম তলতলে দেখায়। 2-4খানি খানাখন্দ দেখা দেয়, অনেকটা কাদার ডেলার মতো। একটু চুপ করে থেকে বলে, তারকেশ্বরে গেছিলাম একটু। অ, পূজা পাঠ দিতি নাকি? মাহাতো মুখ ফেরায় না, চোখ ফেরায় না, বিড়িও টানে না।
ওদিকে যেন কেমন করে আংড়ির ঘোমটা খুলে যায়। বউদের ঘোমটা যে কেন বারে বারে খুলে যায় আর বারে বারে টানতে হয় সে কথা কেউ বলতে পারে না। হয়তো বউদের শাশুড়ি ননদিনীরা সে কথা বলতে পারে, কিন্তু আংড়ি ঘোমটা টেনে দেয় না। তার মুখের এক পাশ দেখা যায়, তার মুখ দিয়ে ধোঁয়া বেরোয় না। বিড়ি বোধহয় হাতে কোথাও আছে, কিন্তু দেখো আংড়ির কালো মুখখানি মূর্তির মতো নীরের, কাজল মাখা চোখের দৃষ্টি স্বামীর মতোই কোথায় যেন দূরে, যেন নিবদ্ধ। মাহাতো বলে, না পূজা পাঠ আর কি দেব। গাজী তবু ছাড়ে না, জিজ্ঞাসা করে, তয় কি মানত টানত ছিল? এবার মাহাতো একবার আংড়ির দিকে ফিরে তাকায়, কিন্তু আংড়ি তাকায় না। সে তেমনি স্থির হয়ে বসে থাকে। পান চিবুতে চিবুতে সে যে গান শুনতে চেয়েছিল সে কথা আর মনে হয় না। খোঁপায় গোঁজা রূপোর ঝুমকো কাটার ঝুমকো পর্যন্ত একটু নড়ে না, ঝিলিক দেয় না। মাহাতোর সেই যে ভার ভারী কি আত্মপ্রত্যয়ের একটা ভাব ছিল, তাতে যেন ঢল খেয়ে যায়। এখন এ মানুষ যেন কেমন অসহায়, কোথায় একটা দুর্ভাগ্যের ছায়া তাকে ঘিরে ধরে। বলে, ওই আর কি, মানত তো করেই যাচ্ছি, ফল তো পাই না। কথার সঙ্গে নিঃশ্বাসে মনের ঢাকনা খুলে আসে। কি একটা দাগ যেন দেখা যায় সেখানে। আংড়ি তাড়াতাড়ি বলে ওঠে, আহ, কি কথা দেখো দেখি, ফল পাও কি না পাও সে তুমি বলো কেন? মানত করেছ সে কথা বলো। আংড়ির স্বরে একটু উদ্বেগের সুর। সংস্কার বলো আর যাই বলো, শোনায় যেন তোমার কাজ তুমি করো, ফলের বিচার অন্যত্র। মাহাতো বলে, তা ঠিক, তবে দেখ আঙুর, মানুষের মন তো। তার গলায় নিরাশা, সুরে আক্ষেপ বাজে। এবার জানা যায় আংড়ি হচ্ছে আঙুর। হয়তো আঙুর শুনতে সুন্দর, তবে আংড়ি যেন আরো মিষ্টি। আংড়ি বলে, তা হোক, ফল পাও না সে কথা বলতে নাই। মাহাতো ঘাড় নাড়ে আস্তে আস্তে, আবার একটা নিঃশ্বাস পড়ে, আর তার কালো মোটা ঠোঁটে হাসি দেখা যায়। বলে, কিন্তু ওদিকে বেলা যে যায়। কথাটা সঠিক ঠাহর হবার আগেই প্রায় বাইরের রোদের দিকে চোখ ফেরাতে যাই। দেখি গাজীর আশি চোখ মাটির দিকে, তার ফাটা ফাটা মুখখানিও যেন ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে। মাহাতোর গলায় আবার শোনা যায়, সময়ের বস্তু সময়ে না এলেই কি আর তাকে ধরে রাখা যায়? না কি বলো হে গাজী? গাজী মুখ না তুলে গানের কলি বলে, তা বটে চাচা, ওই সেই আছে না, সোতে বাঁধাল বাদগা জলে এই কোটালে, পড়েছে মিন ধরগা তরা পাবি না রে জল শুকালে। মাহাতো ঘন ঘন মাথা দোলায়, বারে বারে বলে, এই 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 কথাখানি বলো, পাবি না রে জল শুকুলি। তা আংড়িকে সেই কথাই বলি, মন যে মানতি চায় না। তিনজনই চুপ করে থাকে। দেখি তিনজনেরই ধূমপান বন্ধ, বিড়ি নিবে গিয়েছে। এবার নিজেকেই নিজের কথা বলতে ইচ্ছে করে, ওরে জন্মকানা, দেখলি রে, আলোতে ঝলক খেলে যায়, এ যেন সেই কথা কয় রে, দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনমভর মেলে না। এই তিনে মিলে কি যেন এক কথা বলে যায়, আমি যার মর্ম বুঝি না, অথচ তাদের মাঝে আমি অন্য স্রোতে চলি। কি এক রহস্যধারা যেন তলে তলে চলে। আর দেখো, এই যে আমি ভিনদেশি লোক, আমি যে বাইরের, তা ফুটে ওঠে এই তিনজনের ভাবে। এখন ওরা এক, আমি ভিন্ন, আমি বিস্তৃত, অস্তিত্ববিহীন। আংড়ির গলা শোনা যায়, মন না মানলে কি করবে বলো? মন না মানিয়ে আমাদের উপায় কি? তবে ওই বেলা যায় প্যাচাল পেরো না, ও তোমার মনে ধন্দ। বলে সে ঘোমটাটা টেনে দেয়। মাহাতো তেমনি শব্দ না করে হাসে। সে হাসিটা যেন আংড়ি টের পায়, তাই একবার চোখ ফিরিয়ে দেখে। যদি ঠিক দেখে থাকি তবে দেখছি কাজল মাখা ডাগর চোখ দুটিতে জল নেই। জলের থেকে বেশি কি একটা কষ্ট যেন অথই হয়ে পড়বার জন্য থমকে আছে, তবু অথই হয়ে পড়ে না। গাজীও দেখি এবার তার আশি চোখের পাতা একটু নাচায়। মাহাতোর দিকে চেয়ে বলে, তাও হতেই পারে, মনের ভরমে করম নাশে, মন বাঁধ মন রসে কষে। বেলা যাবার মতন বয়স তো তোমার হয় নাই চাচা। মাহাতোর সে কথায় কান নেই, যেন নিজের সঙ্গে নিজে বলে, ডাক্তার বদ্যিও তো কম করলাম না। ধরো গে আলিপুর কোর্টের যত চেনা উকিল মোক্তার, যে যেমন ডাক্তারির কথা বলেছে সবারই দেখিয়েছি। তারা সব কলকাতার ডাক্তার, কালীঘাট তারকেশ্বরও তো কম হলি না। এখন কি আছে কপালে দেখি? কথা শেষ হবার আগেই মাহাতোর নিঃশ্বাস পড়ে। দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সে পোড়া বিড়ি ধরায়। গাজীও তার কাছ থেকে ধরিয়ে নেয়। এবার যেন আমার চোখের সামনে থেকে একটা পর্দা সরে যায়, একটা সন্দেহ নড়ে চড়ে ওঠে, একটা ধারণার মূর্তি ফুটে ওঠে। মাহাতো কি অপুত্রক পিতা? কোনো একদিন খোঁচার কাছে ঠাট্টা করে ছেলে চাওয়া কেবলমাত্র ঠাট্টা নয় তাহলে?